বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এইটা যদি বাদ দিয়ে দেন তাহলে আলোচনাটা মানে বিএনপি এবং আমি যদি বলি যে আমি জানি না মাহবুব স্যার আজকে অন্য ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এই নির্বাচনের আগেও যখন মাহবুব স্যারের সাথে আমাদের কথা হয়েছে আমাদের কিন্তু কথা মিলেছে। আমি জানি না এখন ব্যাখ্যাটা কেন ভিন্ন হচ্ছে, স্যার নিশ্চয়ই বলবেন। এখন বিষয়টা হচ্ছে যে গণ অভ্যুত্থানটা যদি বাদ দিয়ে দেন তাহলে এই যে রাষ্ট্রপতি সাইন করতে পারে কিনা, তারপরে হচ্ছে কেন সালাউদ্দিন আহমেদ জনাব সালাউদ্দিন আহমেদ যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার আগের কথার সাথে এখনকার কথা কেন মিলছে না। এবং আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, সেটা অনেকেই জানেন না। সেটা হচ্ছে ঐকমত্য কমিশনে আমরা যখন আলোচনায় বসেছিলাম তখন এই যে গণভোটের আইডিয়াটা এটা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের আইডিয়া। তিনি বলেছেন যখন যে আমরা গণভোটে যেতে পারি, যেহেতু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তাহলে আমরা গণভোটে যেতে পারি। তখন আমরা প্রশ্ন করলাম যে গণভোট তাহলে কিভাবে আমরা যাব, গণভোট তো সংবিধানে এখন নাই, তাহলে আমরা কেমন করে যাব। তখন তিনি বললেন যে না, গণভোট যে আসলে করা যাবে না মানে এই বিষয়ে সেটা তো কোথাও বলা নাই, আমরা করতে পারি। এটা যদি আমরা পলিটিক্যাল পার্টিগুলো ঐকমত্য হই তাহলে আমরা গণভোটটা করতে পারবো। এটা যদি সংবিধানে নাও থাকে এটা সংবিধানের বাইরে থেকেই আমরা করতে পারবো, কারণ পিপলস ম্যান্ডেট হচ্ছে সুপ্রিম সভরেন। তাহলে সেই কথাগুলো এখন তো সেই বিএনপি তো আছে। এখন বিষয়টা হচ্ছে আসলে সমস্যা হয়ে গেছে কি, এই যে নির্বাচন হয়ে গেছে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন এই কোনোটাই আসলে তারা মানবে না। এটা হচ্ছে আমরা তখনই তাদের আচার আচরণে বুঝতে পারছিলাম, কারণ বিষয়টা হচ্ছে যে তারা নির্বাচনটা হয়ে যাক আমরা আসলে কিছু মানবো না, সংস্কার মানবো না। এখন দেখেন এখানে আসলে এই যে একটা কথা ধরে আমি জাস্ট বলতে চাই যে রাজনৈতিক সুবিধা, এখানে একটা আলোচনা এসছে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আসলে রাজনৈতিক দলগুলো যদি এরকম করে তাহলে আসলে কি রাজনৈতিক সুবিধাটা কার বলেন তো। ধরেন এই যে সংস্কারটা যদি ইমপ্লিমেন্টেড হয়, অন্তত গণভোটের রায়টা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে সুবিধাটা কার সবচেয়ে বেশি। এই যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়, 100 আসন যদি উচ্চ কক্ষ হয় এবং হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দলীয়করণগুলো যদি না হয় এবং যে জুলাই সনদের ভিত্তিতে যদি এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন এবং স্বতন্ত্রভাবে হয়, একেবারে অক্ষরে অক্ষরে পালন করবে। অক্ষর বাদ দেন স্যার, এখানে বিষয়টা কি জানেন, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন এবং এই গণভোটের রায়, এই দুইটার মধ্যে তো যে ভাই যেটা বললেন সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কারণ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলে এই গণভোটের কথা আনেই না বিএনপি, এটাই হচ্ছে চালাকিটা। মানে এই জায়গাতে মনির শারমিন আমার প্রশ্নটা হলো এই গণভোট অথবা জুলাই সনদের প্রসঙ্গে বিএনপি এখন পর্যন্ত যতটুকু বলছে বা যে ধরনের তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে এটা কি আপনাদের মনে হচ্ছে একেবারে উইথ ডকুমেন্টেড বা তথ্য প্রমাণ সহকারে যে এই বাস্তবায়নে বিএনপি এই পথে হাঁটবে না, এটা কি মনে হচ্ছে আপনাদের? আমি বলি বিএনপির মতো করে এই সংস্কারগুলো করবে। মানে সেই মতকরটা কেমন আমি আপনাকে বলি, বিএনপি হচ্ছে তার ইশতেহারে বলেছে যে হ্যাঁ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, কিন্তু 100 আসন সেটা হচ্ছে আসনের ভিত্তিতে আর কি, আসনের পার্সেন্টেজে হবে। এটা পিআর যেটা বলছি আমরা ভোটের পার্সেন্টেজ সেটা হবে না, সেটা এখন যদি এটা করে সেটা তার মতো করে করবে। প্রাতিষ্ঠানিক দলীয়করণের জায়গাতে যখন আমরা বলি যে এই নিরপেক্ষকরণ, এই যে নির্বাচন কমিশন বলেন পিএসসি বলেন এগুলোতে আসলে স্বাধীন স্বতন্ত্র কমিটির মাধ্যমে এই চেয়ারম্যানটা বসবে, এইটা তো বিএনপি করতে চাইবে না খুব স্বাভাবিকভাবে। কিন্তু কেন করতে চায় না বলেন তো, যে নির্বাহী ক্ষমতা তারা কোনোভাবেই কমাতে চায় না। এবং দেখেন যে অধ্যাদেশগুলো বাতিল, এই যে আরো ভালোভাবে যাচাই বাছাই সাপেক্ষে আবার যে অধ্যাদেশগুলো আনা, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি ভাই জানেন খুব ভালো করে, সেটা হচ্ছে যে যখন আসলে এই কমেন্টগুলো দেয়া হচ্ছিল যে কেন বাতিল করা হচ্ছে, এই কমেন্টে লেখা ছিল যে পুনর্বিবেচনা কেন দরকার। আমি যদি বলি যে এই ধরেন জুলাই স্মৃতি জাদুঘরে সেখানে হচ্ছে সংস্কৃতি মন্ত্রীকে সেটা প্রদান করতে হবে, এরকম আরও অনেকগুলো ধরেন বেশ কিছু কমিশনের যে প্রস্তাবগুলো, ধরেন মানবাধিকার কমিশন, দুদক, এখানে যে কমেন্টগুলো লেখা ছিল সেখানে হচ্ছে যে সেখানে সরকারি দলের লোক কম পড়ে গেছে, বেশি স্বতন্ত্র হয়ে যাচ্ছে, সেটা আবার পুনর্বিবেচনা করতে চায়। এটা কিন্তু কমেন্ট, আমি সরকারি দলের কমেন্ট বলছি। মনিয়াপা একটা বিষয় বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আমরা বিশ্বাস রাখি তাহলে সংখ্যাগরিষ্ঠতার এই প্রক্রিয়াকে তো আমরা এড়িয়ে যেতে পারবো না। আচ্ছা দেখেন আমি একটা কথা বলি যে সংখ্যাগরিষ্ঠতা আপনি যে বলতেছেন যে এটার এই আলোচনা একবার হয়ে গেছে যে ওই 51% বেশি নাকি 70% বেশি, কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে ধরেন এই যে গণতন্ত্র করে রাজনীতিবিদদের, আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কিন্তু এই যে গণতন্ত্র রাজনীতি এই সব মার পেচে আমরা কি জনগণের স্বার্থটা ভুলে যাব নাকি বলেন তো। কারণ জনগণের, আমি তো বলছি যে ধরেন এখানে তো জামাতের নোট অফ ডিসেন্ট আছে না এই 4টার মধ্যে, এবং জুলাই সনদের মধ্যে জামাতের নোট অফ ডিসেন্ট আছে অনেক কিছুতে, এনসিপির একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। এখন ধরেন এনসিপির যদি ধরেন আরো 10টা বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকতো, কিন্তু গণভোটের রায়টাকে তো এনসিপিও ইগনোর করতে পারবে না, জামাতও ইগনোর করতে পারবে না, কেউ ইগনোর করতে পারবে না। কারণ এই যে দেখেন বারবার করে বলা হচ্ছে যে স্যার একটা ব্যাখ্যা দিলেন যে এই যে কি বলে যে গণভোটটা হচ্ছে আসলে এটা লিগ্যালিটি নিয়ে প্রশ্ন তুলছেন উনি। দেখেন আমাদের সেক্ষেত্রে তিনি বলছেন যে কন্ডাক্টিং মেথোডোলজি নিয়েই কিন্তু আসলে মেথোডোলজির
লিগ্যালিটির কথা বলছেন, কিন্তু লিগ্যালিটি নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এটা তো একটা পলিটিক্যাল জায়গা আছে এখানে। জনগণের তো একটা পলিটিক্যাল ভয়েস আছে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের প্রিয়াম্বেলে লেখা আছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে কাজ করবে। তাহলে জনগণের অভিপ্রায়টাকেই আমরা যদি গুরুত্ব না দিই, আমরা যদি পার্লামেন্টের কথা বলি, আপনি যে লিগ্যালিটির কথা বলছেন সেটা তো পরোক্ষভাবে জনগণ নির্বাচন করেছে। জনগণের প্রত্যক্ষ ভোটকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, আপনি পরোক্ষভাবে বলছেন যে আমি জনগণ, মানে বিষয়টা এরকম হলো, এক লাইনে যদি বলি, জনগণ বলছে আমি সংস্কার চাই এক কথায়, কিন্তু এখন বিএনপি বলছে যে যেহেতু বিএনপিকে নির্বাচন করেছে সেহেতু এখন বিএনপি বলছে যে না, তুমি আমাকে নির্বাচন করেছো, আমি চাই না, তাহলে এখন তোমার এটা মানতে হবে। এটাই হচ্ছে বিষয়টা।